বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প যাও বা কী বলো তারে। লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 20। সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মন রে ঘুনে করলো জ্বর ও জ্বর। হায় মন রে সোনা দিয়ে বান্ধাইয়াছি ঘর, ও মন রে ঘুনে করলো জ্বর জ্বর। আমি কি করে বাস করিব এই ঘরে রে। হায় রে তুই সে আমার মন, মন তোরে পারলাম না বুঝাইতে রে। হায় রে তুই সে আমার মন। জিপ গাড়িতে বসে আনন্দে মেতে উঠেছি সবাই। আর এই আনন্দটাকে আরও আনন্দময় করার জন্য ইয়াসিন ভাইয়া গান গেয়ে চলছেন। ভাগ্যক্রমে কিংবা ইচ্ছাকৃতভাবে আমি আর রিয়ান পাশাপাশি বসেছি, কিন্তু এত সব আনন্দে কি এক বিন্দু পরিমাণও খেয়াল নেই তার। সে চুপচাপ হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। আমার খুব ইচ্ছে হলো তাকে জ্বালাতে। সবার শেষে বসায় কেউ তাকাচ্ছে না আমাদের দিকে, ইয়াসিন ভাইয়ের দিকেই সবার পুরোদমে মনোযোগ। সুযোগটা কাজে লাগালাম আমি। কোনোই দিয়ে ওনার পেটে গুঁতো দিলাম। তবে ওনার কোনো হেলদোল নেই, আগের নেই চোখ বন্ধ করে সে। ঘুমিয়ে গিয়েছেন নাকি ভাবতে ব্রু কুঁচকে গেল। মৃদু স্বরে ওনাকে বললাম, শুনছেন? চোখ বন্ধ থেকেই তার জবাব, শুনছি। তার মানে উনি জেগে। একটু কেশে বললাম, আপনার কি ঘুম আসছে? চোখ বন্ধ করে আছেন কেন? মাথা ব্যথা করছে? আমার কাছে মাথা ব্যথার ওষুধ আছে, খাবেন? এবার চোখ খুলেন সে। আমার দিকে সামান্য ফিরে হেলান দেওয়া অবস্থায় তাকালেন উনি। শান্ত তার চাহনি। ঢোক গিলে আরও কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। আমিও অবুঝের মতো তাকিয়ে ধীর গলায় বললেন, এত যত্ন কেন? থমথমিয়ে গেলাম আমি। বুঝতে পারছি না ঠিক কী বলা উচিত। চঞ্চল চোখ জোড়া এদিক ওদিক দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। কেমন অস্বস্তি লাগছে। বেশ কিছুক্ষণ পর উনি আবারও বললেন, কোথায় মেডিসিন? দাও, পানি আছে তোর সাথে? দ্রুত উত্তর দিয়ে ছোট্ট হ্যান্ডব্যাগ থেকে ওষুধ আর পানির বোতল বের করতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। উনি তখনও তাকিয়ে, কিন্তু পরপরই চোখটা বন্ধ করে ফেললেন। আবারও কয়েকবার ঢোক গেলেন, যা চোখ এড়ালো না আমার। বুঝতে পারছি না এত ঢোক গেছেন কেন উনি। ওনার কি বেশি খারাপ লাগছে? উত্তর খোঁজার চেষ্টা করলাম না আর। ওষুধ খোঁজায় মন দিলাম। ওষুধ খোঁজা শেষে তাকে দিতেই সে খেয়ে নিলেন ওষুধ। পানি পান করার সময় চোখ গেল হিমানির দিকে। সে কীভাবে যেন তাকিয়েছে রিয়ানের দিকে। তার দেখা অনুসরণ করে ওনার দিকে তাকাতেই দেখলাম হিমানি রিয়ানের গলার দিকে তাকিয়েছে। পানির বোতল উপরে উঠিয়ে পানি মুখে ঢেলে ঢক ঢক করে পানি পান করছেন উনি। ফলে গলা একবার উপরে উঠছে তো একবার নিচে নামছে। সেদিকেই তাকিয়ে আছে হিমানি। কোনো এক অদ্ভুত কারণে রাগ হলো প্রচুর। মৃদু ধমক দিয়ে রিয়ান ভাইকে বললাম, সমস্যা কি আপনার? পানি পান করতে এত সময় লাগে? আর এটা পানি পান করার কী ধরনের স্টাইল? ঠিক করে খেতে পারেন না? উনি ভ্রু কুঁচকালেন। বোতলের ঢাকনা লাগাতে লাগাতে গম্ভীর কণ্ঠে বললেন, পাগল হয়ে গেছো? পাবনা যাবে? রাগ যেন বেড়ে গেল আমার। জাজালো কণ্ঠে বললাম, আপনার ইচ্ছা হলে আপনি যান, আমিও যাচ্ছি তোমার সাথে। পাবনা মেন্টাল হসপিটালে রেখে একবারে আসবো। আবার কাট জবাব, আমি আপনার সাথে কোথাও যাব না। রেগে আছো কেন? শান্ত কণ্ঠে ওনার এমন কথা শুনে চুপসে গেলাম আমি। আসলেই তো, রেগে আছি কেন আমি? প্রশ্নটা মাথায় ঘুরতে লাগলো আমার, তবে উত্তর খুঁজে পাচ্ছি না। একবার চোখ তুলে রিয়ান ভাইয়ের দিকে তাকাতে দেখলাম উনি চোখ বন্ধ অবস্থায় মুচকে হাসছেন। প্রাণবন্ত সেই হাসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে হবে ভাব। ক্লান্তিতে জিপ গাড়িতে সবাই ঘুমিয়ে। আমি ঘুমিয়ে আছি রিয়ান ভাইয়ের কাঁধে মাথা রেখে, আর সে আমার মাথার সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়ে। অথচ জেগে থাকলে দুজন দুজনের সাথে ঝগড়া করতে লেগে যেতাম। আর এখন সবার মাঝে এক ধরনের শান্তি, নিস্তব্ধতা। সবার এমন নিস্তব্ধতা দেখে দিকে বড্ড খুশি মনে আবদ্ধের বাহু জড়িয়ে ধরল। কাঁধে মাথা রেখে মৃদু কণ্ঠে আবদ্ধকে বললাম, আচ্ছা আমরা আর কতদিন থাকবো এখানে? আবদ্ধ তখন ঘুমে ঢুলে পড়বে প্রায়। দিঘির কথা শুনে ঘুম ঘুম ভাবটা একটু হলেও কমে গেল। বিরক্ত হলো প্রচুর, তবে শান্ত কণ্ঠে বলল, কালকে চলে যাচ্ছি। দিঘি মন খারাপ করে বলল, কালকে চলে যাব? আর কয়েকটা দিন থাকলে কি হতো? জবাবের অপেক্ষায় নেই দিঘি। সে আবারও বলল, এখানে থেকে কি আমরা ওই আঙ্কেলটার বাসায় যাব? দাদা বাড়ি। দিঘি কিছু বলল না। তার মন খারাপ হচ্ছে প্রচুর। আর মাত্র এক রাত থাকতে পারবে এখানে।
ভাবতেই আর ভালো লাগছে না দিঘি। তবে মন খারাপটা এত পাত্তা দিল না দিঘি। ভবিষ্যৎটাকে বিবেচনা না করে বর্তমানটাকে আনন্দময় করার চেষ্টা করলো। আবদ্ধের সাথে আরেকটু গা ঘেঁষে বসে পড়ল। শুনুন, আমার চুলে হাত বুলিয়ে দিন তো। আবদ্ধ তখনও চুপ। দিঘির দিকে তাকালো না পর্যন্ত। দিঘি আবদ্ধের হাতে চিমটি দিতেই সে মৃদুস্বরে চেঁচিয়ে উঠল। পরক্ষণে দিঘির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, সমস্যাটা কি তোমার? দিঘি দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, আপনার সমস্যা কি? চুলে হাত বুলিয়ে দিতে বলিনি? আবদ্ধ ঝাড়ি দিয়ে বলল, এখানে যে মানুষ আছে চোখে দেখছো না? ওরা তো ঘুমিয়ে আছে, যদি জেগে দেয়। দিঘির ভীষণ রাগ হলো আবদ্ধের উপর। রাগ নিয়ন্ত্রণ করে হাসি মুখে বলল, আচ্ছা সমস্যা নেই, রাতে চুলে হাত বুলিয়ে দেবেন আপনি? এখন আপাতত গান গেয়ে শোনান, আমি শুনব। আবদ্ধ বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগে দিঘির ঝাঁঝালো কণ্ঠ, আপনি যদি না শোনান তাহলে কিন্তু আমি খারাপ কিছু করে ফেলব। আবদ্ধ চুপ হয়ে গেল। এ মেয়ে তার বিশ্বাস নেই, কখন কী করে বসে। সবার সামনে উল্টোপাল্টা কিছু করলে তো তারই মান সম্মান যাবে। অজ্ঞাত আবদ্ধ মৃদু স্বরে গিয়ে উঠল, খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে হেসে বলে দাও আমি আছি পাশে। এতটুকু বলেই আবদ্ধ চুপ হয়ে গেল। দিঘি বিরক্ত হলো, বলল, চুপ হয়ে গেলেন কেন? আরও গিয়ে শোনান। আবদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, আর একটা কথা তো গাড়ি থেকে ফেলে দেব, চুপচাপ ঘুমাও। দিঘি মনে হলো আবদ্ধ তাকে ধমক দিয়েছে। সেই শোকে আর একটা কথা বলল না সে। আবদ্ধ শরীরের সাথে সাথে সেটে রইল, অথবা ঘুমানোর চেষ্টায় লেগে গেল। আবদ্ধ চোখ বন্ধ করে আছে। রিসোর্টে পৌঁছে গেছি কিছু সময় হলো। আমরা এখন সরু রাস্তাটা দিয়ে যার যার রুমের দিকে এগোচ্ছি। আমার পাশেই হাঁটছেন ইয়াসিন ভাইয়া। সে সচেতন দৃষ্টি নিক্ষেপ করে রেখেছেন মেহরুন আর সবুজ ভাইয়ের দিকে, যেন জন্ম জন্মান্তরের শত্রুতা তাদের সাথে ইয়াসিন ভাইয়ার। মনে মনে আফসোস। রিসোর্টে পৌঁছে গেছি কিছু সময় হলো। আমরা এখন সরু রাস্তাটা দিয়ে যার যার রুমের দিকে এগোচ্ছি। আমার পাশে হাঁটছেন ইয়াসিন ভাইয়া। সে সচেতন দৃষ্টি নিক্ষেপ করে রেখেছেন মেহরুন আর সবুজ ভাইয়ের দিকে, যেন জন্ম জন্মান্তরের শত্রুতা তাদের সাথে ইয়াসিন ভাইয়ার। মনে মনে আফসোস হলেও বাইরে থেকে ঝাঁঝালা কণ্ঠে আমাকে বলে উঠলেন, দেখেছিস কেমন নির্লজ্জ, সামনে তাদের আব্বু আম্মু আছে আর এরা পিছনে পিছনে প্রেমের সাগরে ডুবে মরে যাচ্ছে। এত ন্যাকামি পায় কোথায় এরা? আমার তো আরও কিছু বলতে নিয়ে আসছেন ভাই, এর আগেই ফোন বেজে উঠলো তার। ফোনের স্ক্রিনে সত্যি নামটা ভেসে উঠতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো তার। আমার উদ্দেশ্য 1 মিনিট বলে ফোনটা রিসিভ করলেন তিনি। আদরে ভাবেনি, আদরে কণ্ঠে বললেন, সুপ্তি বেব, হাউ আর ইউ? অনেকদিন পর ফোন করলে দিলে যে। ওপাশ থেকে কিছু বলতে গগন বিহারী হাসি দিলেন ইয়াসিন ভাইয়া। চরম উত্তেজনার সাথে বলে উঠলেন, তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। আমি তোমাকে অনেক মিস করেছি। প্রতিবার কথা বলতে বলতে উচ্চস্বরে হেসে উঠছেন ভাইয়া। আশেপাশে অনেকে বিরক্ত তাতে, তবে আমার হাসি আসছে প্রচুর। কোনো মতে হাসি আটকাচ্ছি এমন সময় আসেন ভাইয়া আবার বললেন, জানো বেব, আমি এখন রাঙামাটিতে আছি। কাপ্তাই লেক সহ আরও অনেক জায়গায় ঘুরছি। তুমি আসবে আমার কাছে? ওপাশ থেকে কিছু বলতে মুখ মলিন হয়ে গেল ইয়াসিন ভাইয়া। ভাইয়া নরম এবং হতাশা কণ্ঠে বললেন, এটা কোনো কথা বলছো তুমি? আমি বলছি ঘোরার কথা, আর তুমি বসে আছো ঘোরাফেরায় যত টাকা যাবে তত টাকা তোমাকে দিতে। এটার কি কোনো মানে হয় তুমি বলো? ইয়াসিন ভাইয়ের কথা শেষ হতে না হতে ফোনটা মনে হয় কেটে গেল। সে কখন থেকে ইয়াসিন ভাইয়া ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তার এমন মর্মান্তিক অবস্থা দেখে হাসি পেল বড্ড। হেসে দিলাম খিলখিল করে। ইয়াসিন ভাইয়া মুখ তেতো করে দুর্বল কণ্ঠে বললেন, এভাবেই তো মজা নিবি। ভাইটার এমন দুরবস্থা দেখেও একটা মেয়ে খুঁজে দিস না, বেয়াদব। তোরা সবটি একই, ফাজিল, খোদা সইব না দেখিস। আমার হাসি বন্ধ হলো না এতেও। কথাগুলো থেকেও ইয়াসিন ভাইয়ের করুণ মুখ দেখে হাসি পাচ্ছে প্রচুর। সে এবার রেগে বললেন, এত হাসছিস কেন? হ্যাঁ? হাসতে হাসতে আমার জবাব, খুশির ঠেলায়। মুখে অন্ধকার নেমে এলো ইয়াসিন ভাইয়ার। মনে একাকিত্ব নিয়ে হেঁটে চললেন আমাদের সাথে। এবার আর হাসছি না আমি, সত্যি খারাপ লাগছে এখন। করুণ দৃষ্টিতে তাকিয়েছি তার দিকে। আমার এমন তাকানো তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বেয়াদব, এভাবে তাকাস কেন? বোনদের সাথে প্রেম করি না আমি। এতটুকু যথেষ্ট ছিল আবারও হাসার জন্য। তবে আমি একা না,
ইয়াসিন ভাবে হেসে উঠলেন আমার সাথে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন